আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা বিসিএস এর প্রথম ক্লাসটি করব। প্রথম ক্লাস আসলে না, এর আগে আমি আরো বিসিএস নিয়ে 2টি ক্লাস নিয়েছি, কিন্তু সেখানে কোনো পড়ানো হয়নি, বরং সেখানে বিসিএস কি এবং যারা বিসিএস সম্পর্কে জানে না একটা বেসিক ইনফরমেশন দেওয়া হয়েছে। এবং আরেকটা যে ক্লাস 2, সেটাতে বিসিএস এর জন্য কোন কোন বই, কম সীমিত বইয়ের মধ্যে কোন কোন বইগুলো পড়া যেতে পারে সেটা নিয়ে একটা বুক লিস্ট বানিয়ে আমি একটা ক্লাস দিয়েছিলাম। তো আজকে আমাদের যে 3 নম্বর ক্লাস, সেটা হচ্ছে বিসিএস প্রিপারেশন ক্লাস 3 বাংলা গ্রামার। আজকে আমরা বাংলা গ্রামারের একটি ক্লাস করব। তো আজকে আমরা বাংলা ব্যাকরণের ভাষা অংশ নিয়ে পড়ব। ভাষা অংশের পুরোপুরি আমরা আজকে শেষ করব না, কিন্তু যতটুকু পারি আজকে আমরা শেষ করব। তো ভাষা কাকে বলে? আমরা ছোটবেলায় বাংলা ভাষা ব্যাকরণ সবগুলোই পড়ে এসেছি। মূলত আমি বাংলা ব্যাকরণ পড়ার জন্য সবাইকে 9-10-এর যে মাধ্যমিক গ্রামার বই, সেই বইটাকে আমি, বোর্ড বই যেটা, সেই বইটাকেই আমি পড়ার জন্য সবাইকে বলেছি, সাজেস্ট করেছি। তো এখানে আমি সেই বই থেকে এবং বাকি যেই বই থেকে সবচেয়ে সহজ হয় এবং সঠিক ইনফরমেশন, সেগুলো নিয়ে আমি একটা ছোটখাটো নোট তৈরি করেছি। তো সেখান থেকে আমি আজকে পড়াবো। তো ভাষা কাকে বলে? ভাষা বলতে আমরা মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলি। আমরা মনের ভাব নানাভাবে প্রকাশ করে থাকি। একটা হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বা কথা বলার মাধ্যমে। তো আমরা ইশারা ইঙ্গিতের মাধ্যমে ভাষা প্রকাশ করলেও তা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করা কখনোই হয় না। সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করার জন্য আমাদেরকে ভাষার ব্যবহার করতে হয়। তো এখানে ভাষার কয়েকটি, মানে অবজেক্টিভ আকারে যেহেতু আমাদের প্রিলিমিনারি প্রথম পরীক্ষাটা হয়, তো সেই ক্ষেত্রে ভাষা মানে হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। ভাষা অর্থ হচ্ছে অর্থবোধক ধ্বনি সমষ্টির সমাহারই হচ্ছে ভাষা, এবং যা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। অর্থাৎ মনের ভাব, যদি অবজেক্টিভটা এইভাবে আসে যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে কি বলে, ভাষা, বাক্য, ধ্বনি, তো সেখানে আমরা এই ভাষা লিখব। আবার যদি আসে যে অর্থবোধক ধ্বনি সমষ্টিকে কি বলা হয়, তখন আমরা বলবো তাকে, মানে আসলে সব অর্থবোধক ধ্বনি সমষ্টিকেই ভাষা বলা হয় না। ভাষার এই 3টা জিনিস ভাষার মধ্যে অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে মনের ভাব প্রকাশের ক্ষমতা, আরেকটা হচ্ছে এটা অবশ্যই অর্থবোধক হতে হবে, না হলে ভাষা হবে না। আমি আন্দাজে একটা যে কোনো একটা কয়েকটা শব্দ মিলিয়ে কিছু কথা বললে সেটা কখনোই ভাষা হয় না। আর যদি তাতে মনের ভাব প্রকাশ না পায় তাহলে তা ভাষা হবে না। আর ভাষা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। আর বাকযন্ত্র কোনগুলো? কণ্ঠনালী, জিহ্বা, মানে আমরা যার দ্বারা কথা বলি। তো তারপরে আমরা দেখি যে ভাষার, আচ্ছা, এখানে অবজেক্টিভে 3টা প্রশ্ন যেটা উল্টাপাল্টা করে বারবার আসে, সেটা হচ্ছে ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি, কিন্তু মূল উপকরণ বাক্য। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আসে ভাষার মূল উপাদান কি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব ধ্বনি। আর যদি আসে যে ভাষার মূল উপকরণ কি, তাহলে আমরা লিখব বাক্য। আবার বাক্যের মূল উপাদান যদি আসে যে বাক্যের মূল উপাদান কি, শব্দ। আবার শব্দের যে মূল উপাদান সেটা হচ্ছে ধ্বনি, মানে ধ্বনির থেকেই শব্দ তৈরি হয়, আর শব্দের থেকে বাক্য তৈরি হয়, বাক্য থেকে ভাষা তৈরি হয়। তো কিন্তু এখানে ভাষার যে মূল প্রধান ধ্বনি থেকেই তো বাক্য তৈরি হয় আর শব্দ তৈরি হয়, কারণে ভাষার মূল উপাদানটাই হচ্ছে ধ্বনি। কারণ ধ্বনি ছাড়া কখনো ভাষা হবে না। আর মূল উপকরণ, উপকরণ হচ্ছে বাক্য, কারণ অনেকগুলা বাক্য মিলেই ভাষা তৈরি হয়। আর বাক্যের মূল উপাদান শব্দ। আর ভাষার একটা প্রধান গুণ আছে, সেটা হচ্ছে অর্থবহতা। মানে ওই যে একটু আগে যেটা বলেছি, এটা এটা একটা অর্থকে বহন করে, মানে এর একটা মানে রয়েছে। আর পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত রয়েছে। বাংলা ভাষা নিয়ে এবার আমরা পড়বো। এতক্ষণ আমরা শুধু ভাষা নিয়ে পড়লাম। তো বাংলা ভাষার জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ। এটা অনেক বইয়ে আসলে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া আছে, কিন্তু আমাদের এটাই একটা সমস্যা। আমরা যদি নানা বই ফলো করতে চাই, দেখবো এক এক বই এক এক রকমের তথ্য দেওয়া আছে। তা আমাদেরকে সবকিছু থেকে সঠিক তথ্যটাই নির্বাচন করতে হবে। যেহেতু আমি এই তথ্যটা বোর্ড বই থেকে নিয়েছি, সুতরাং এই তথ্যটা নির্ভুল। তো জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হলো চতুর্থ। আর প্রথমে আছে চীনা বা মান্দারিন ভাষা, এবং দ্বিতীয় হলো স্প্যানিশ ভাষা, এবং তৃতীয় হলো ইংরেজি ভাষা।
বাংলাদেশের উপজাতিদের মাতৃভাষাও বাংলা এবং বাংলাদেশ ছাড়াও বা ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা বা পশ্চিমে যে অঞ্চলগুলো আছে তাছাড়া আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, বিহার এই সকল জনসাধারণের মুখের ভাষা বাংলা। আর পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। এই যে এই ছোট ছোট তথ্যগুলো এগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই তথ্যগুলোই আমাদের প্রিলিমিনারিতে অবজেক্টিভে আসে যে বাংলা ভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কততম বা উপজাতিদের মাতৃভাষা কি। আহ, তাছাড়া পৃথিবীতে কত মানুষ বাংলা, কত সংখ্যক মানুষ বাংলায় কথা বলে। তো তারপরে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মূলত বঙ্গ কামরূপী ভাষা থেকে, যা ইন্দো ইউরোপিয়ান ভাষার অন্তর্ভুক্ত। এটা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে যে বাংলা ভাষাটা এসেছে বঙ্গ কামরূপী নামক একটা ভাষা থেকে, যা ইন্দো ইউরোপের মানুষ মানে গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তারা এই ভাষাটাকে ব্যবহার করত। তো সাধারণ মানুষের মুখের ভাষা হলো প্রাকৃত প্রাকৃত ভাষা। আমরা মানে প্রাকৃত ভাষা হচ্ছে যেই সাধারণ মানুষ যে মুখে যে ভাষায় কথা বলে তাকে প্রাকৃত অর্থই হচ্ছে স্বাভাবিক। তো জনগণের মুখের ভাষা, প্রাকৃত ভাষা মানেই হচ্ছে জনগণের মুখের ভাষা। এটা হচ্ছে মানে অর্থ বলতে গেলে যদি বুঝাই তাহলে হবে যে প্রাকৃত ভাষা মানে হচ্ছে জনগণের মুখের ভাষা, আর প্রাকৃত অর্থ হচ্ছে স্বাভাবিক। এই যে প্রাকৃত ভাষা অর্থাৎ মানুষের মুখের ভাষা, এটা ভারতীয় আর্য ভাষা থেকে উদ্ভব উদ্ভব হয়েছে। তারপরে দেখি বাংলা লিপি। এতক্ষণ আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলেছি, এখন আমরা বাংলা যে লিপি সেটা নিয়ে কথা বলবো। বাংলা লিপির উদ্ভব হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। এগুলো সবগুলো পয়েন্ট মুখস্থ করতে হবে, আর মনে রাখার জন্য নানা রকম কৌশল ব্যবহার করা যেতে পারে, যে আসলে যেভাবে মনে রাখতে পারে। তো বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। এই ছোট ছোট বিষয়গুলো এগুলো আসলে বোঝানোর মতো কোনো বিষয় না, এগুলো হচ্ছে মুখস্থ করার বিষয়। আর যেই যেই বই থেকে বই আসলে অনেক বিস্তারিত দেয়া থাকে, আমি ছোট ছোট করে এগুলো পয়েন্ট আকারে আমি দিয়েছি যাতে সকলের বুঝতে সুবিধা হয়। তাছাড়া বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলো বাংলা বর্ণমালার এক কথায় বলতে গেলে জনকই বলা যায়, তার দ্বারাই এটা একটা স্থায়ী রূপ লাভ হয়। তাছাড়া বাংলা লিপি বা অক্ষরের গঠন কার্য শুরু হয় পাল যুগ থেকে, এটা মনে রাখতে হবে। আর বাংলায় প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় 1800 সালে। বাংলায় প্রথম মুদ্রণ যন্ত্র বা যে মুদ্রণ বা প্রিন্ট করা হয় সেই যন্ত্রকে আবিষ্কার করা হয়েছিল 1800 সালে। উপমহাদেশের প্রথম ছাপাখানা হয়েছিল গোয়াতে, যা 1498 সালে স্থাপিত হয়েছিল। আর বাংলাদেশে সরি এখানে বাংলাদেশ বানানটা ভুল হয়ে গেছে, যাই হোক, আহ, বাংলাদেশে প্রথম রংপুরে একটা বার্তাবহ যন্ত্র আবিষ্কার করা হয়। 1 মিনিট, আচ্ছা সমস্যা হচ্ছে, এটা পরে করব। আর বাংলাদেশে প্রথম রংপুরে 1847 সালে যেই ছাপাখানা যন্ত্রটা আবিষ্কার করা হয় তার নাম হচ্ছে বার্তাবহ যন্ত্র। অর্থাৎ উপমহাদেশে প্রথম আসছে হচ্ছে 1948 সালে গোয়াতে, আর এরপরে বাংলাদেশের রংপুরে 1847 সালে, আর তারপরে ঢাকায় 1860 সালে, যার নাম বাংলা প্রেস, এবং রংপুরে যেটা আছে সেটার নাম হচ্ছে বার্তাবহ। এই সালগুলো, নামগুলো আর স্থানগুলো সবগুলোই মনে রাখতে হবে। বাংলা ভাষার রীতি হলো 2 ধরনের। আচ্ছা এবার আমরা পড়বো বাংলা ভাষার রীতি। বাংলা ভাষার রীতি কয় ধরনের সেটা পড়বো। বাংলা ভাষার রীতি হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে লৈখিক রীতি আর একটা হচ্ছে মৌখিক রীতি। লৈখিক রীতি বলতে হাতে লেখা বা আমরা যে লিখি এটাকে লৈখিক রীতি বলে, আর আমরা যে মুখে বলি এটাকে মৌখিক রীতি বলে। খুবই সহজ একটা বিষয়। আবার বাংলা ভাষার লৈখিক রীতি 2 ধরনের। লৈখিক রীতি, এই যে এই লৈখিক রীতিটা 2 ধরনের, সেটা হচ্ছে সাধু ভাষা আর চলিত ভাষা। সাধু ভাষাকে লেখা যায়, এটা আসলে মুখে বলার জন্য উপযুক্ত না, তাই সাধু ভাষা হচ্ছে লৈখিক রীতির একটা অংশ, সাধু ভাষা আর চলিত ভাষা। আর মৌখিক মৌখিক আর চলিত ভাষা হচ্ছে লেখাও যায় মুখেও বলা যায়, তাই এটা লৈখিক ও মৌখিক 2টা অংশেই রয়েছে। তো মৌখিক রীতি আবার 2 ধরনের, এটা হচ্ছে চলিত ভাষা এবং আঞ্চলিক বা উপভাষা। এই আঞ্চলিক বা উপভাষাকে আমরা আবার লিখি না, এটা মুখে বলার জন্য। আচ্ছা এই ভাষাগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব যে সাধু ভাষা, চলিত ভাষা এবং আঞ্চলিক ভাষা কি। তো
সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য পড়লেই আমরা এই এক একটার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। তো আমি পার্থক্য আকারে দিয়েছি, এর কারণ হলো আমি যদি বৈশিষ্ট্য আলাদা আলাদা দিতাম তাহলে আমাদের পার্থক্য পড়া হতো না। এখন আমি পার্থক্য দিয়েছি তো আমাদের বৈশিষ্ট্যটাও পড়া হয়ে যাবে এবং এই জিনিসগুলো বোঝাও হবে এবং পার্থক্যটাও জানা হবে। তো সাধু ভাষা হচ্ছে সুনির্দিষ্ট, মানে এটা পরিবর্তন হয় না, সুনির্ধারিত। এবং চলিত ভাষা হচ্ছে পরিবর্তিত, এটা যুগে যুগে পরিবর্তন হতে থাকে। অর্থাৎ 500 বছর আগে বা 100 বছর আগে যে ভাষাটা ছিল, চলিত রূপ ছিল ভাষার, সেই রূপটা এখন নাই, এটা এখন পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু সাধু ভাষা আগে যেমন আছে, যেরকম সুনির্দিষ্ট ও সুনির্ধারিত, এখনো ঠিক এমনই আছে। আর সাধু ভাষা তৎসম শব্দবহুল, আর এখানে আমি তৎসমটা বুঝাই, এটা আমরা সামনে আরো আলোচনা করব, কিন্তু আমি এখন আপাতত বোঝার জন্য, তৎসম না বুঝলে এই বিষয়টা বোঝা যাবে না। তৎসম হচ্ছে সংস্কৃতের সমান, যে সকল ভাষা সোজাসুজি সংস্কৃত হতে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়ে গেছে সেগুলোকে তৎসম ভাষা বলা হয়। তো সাধু ভাষায় বেশিরভাগই তৎসম বা সংস্কৃত ভাষা যাকে বলা হয় সেটা ব্যবহার করা হয়। তো সাধু ভাষার যে শব্দগুলো সেটা হচ্ছে তৎসম শব্দবহুল। আর চলিত ভাষার যে শব্দ সেটা হচ্ছে তদ্ভব। তদ্ভব বলতে যেটা সংস্কৃতের থেকে উৎপন্ন কিন্তু সোজাসুজি সংস্কৃত নয়, মানে সংস্কৃত ভাষা থেকে আসার পর এটা পরিবর্তিত হয়ে এটা উৎপন্ন হয়েছে। আমি যদি তৎসমর উদাহরণ দেই, তাহলে চন্দ্র, সূর্য, এগুলো হচ্ছে তৎসম, এটার কোনো পরিবর্তন হয় না, এটা ডিরেক্ট সংস্কৃত ভাষা থেকে এসেছে, এখন ওই রকমই আছে। আর তদ্ভবের উদাহরণ যদি দেই তাহলে হস্ত, হস্ত একটা সংস্কৃত শব্দ, ওইখান থেকে হাত হয়েছে। তো এইটা একটা তদ্ভব শব্দ হয়ে গেছে যখন হাত হইছে। তো এই চলিত ভাষা সহজ ভাষা, মানে তদ্ভব শব্দবহুল, তদ্ভব শব্দ দিয়ে চলিত ভাষা তৈরি হয়েছে। আর নাটক, সংলাপ বা বক্তৃতা বা আলোচনার জন্য সাধু ভাষা একদমই অনুপযোগী, অর্থাৎ উপযোগী নয়। এই নাটক, সংলাপ বা বক্তৃতার ক্ষেত্রে আমরা সাধু ভাষাকে ব্যবহার করতে পারবো না। আর চলিত ভাষা নাটক, সংলাপ, বক্তৃতা বা আলোচনায় ব্যবহার করা হয়ে থাকে। আর সাধু ভাষাতে সর্বনাম ও ক্রিয়াপদের বিশেষ নিয়ম মেনে চলে। এখানে সর্বনাম আর ক্রিয়াপদ অনেকেই আমরা বুঝি, আবার যারা একদমই বুঝি না আমরা সর্বনাম বা ক্রিয়াপদ, সেটাকে আমরা বলি একটা সর্বনাম হচ্ছে, ইংলিশে আমরা যেমন পার্টস অফ স্পিচ পড়েছি, তো সেখানে সর্বনাম বলতে আমরা যে প্রোনাউনটা পড়ি, নাউনের পরিবর্তে যা বসে তাকে সর্ব সর্বনাম বা প্রোনাউন বলে। নাউন হচ্ছে বিশেষ্য, যা কারো নামকেই নাউন বলা হয় বা বিশেষ্য বলা হয়। তো নামের পরিবর্তে আমরা যখন ডাকি সে, তিনি, তাহারা, যখন আমরা এই ওয়ার্ডগুলা ইউজ করি এগুলাকে আমরা প্রোনাউন বা সর্বনাম বলে থাকি। আর ক্রিয়াপদ, মানে ক্রিয়া, ক্রিয়া হচ্ছে ভার্ব, কোনো কোনো যে কোনো কাজকেই ক্রিয়া ক্রিয়া বা ভার্ব বলে। হাঁটা, চলা, খাওয়া, নাওয়া সবকিছুই হচ্ছে ক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে ভার্ব বলি এবং বাংলায় ক্রিয়া বলি। তো এই ক্রিয়াপদ, যখন আমরা বাংলায় পদ প্রকরণ পড়বো, বাংলা ব্যাকরণ, এবং ইংলিশে পার্টস অফ স্পিচ পড়বো, এই দুইটা পড়লে আমরা এই কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। তো যেটা আমরা এখানে পড়ছিলাম, সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের বিশেষ একটা নিয়ম মেনে চলে, কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে সর্বনাম আর ক্রিয়াপদ সহজতর হয়ে যায়। সহজতর হয়ে যায় মানে হচ্ছে এটা আর ওই যে কঠিন নিয়মটা মেনে চলতো সাধু ভাষার ক্ষেত্রে, সেটা চলিত ভাষায় হয় না। কিন্তু এখানে আমরা এইটা বিশ্লেষণে আমরা এটা জিনিসটা বুঝতে পারি যে সাধু ভাষা একটু কঠিন ভাষা, আর চলিত ভাষা একটু সহজ সরল এবং পরিবর্তিত ভাষা। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে সাধু ভাষায় পড়িয়া, চলিত ভাষায় পড়ে। সাধু ভাষায় সহিত, চলিত ভাষায় সঙ্গে। আর সাধু ভাষায় তাহার, চলিত ভাষায় তাকে বলা হয় তার, তাহারকে বলা হয় তার। এবং সাধু ভাষায় যাকে মস্তক বলা হয়, চলিত ভাষায় তাকে মাথা বলা হয়। তো আপনারা বুঝতেই পারছেন এই পার্থক্যটা, এবং আমরা আশা করি সাধু ভাষার চলিত ভাষা সম্পর্কে সবকিছু একেবারে ক্লিয়ার। আর তারপরে রয়েছিল আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। তো এই আঞ্চলিক ভাষার ব্যাপারে আমি বলি, আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষাই আঞ্চলিক ভাষা বা উপভাষা রয়েছে, প্রত্যেকটা দেশের ভাষাই। এই আঞ্চলিক বা উপভাষা হচ্ছে একটা দেশে বিভিন্ন অঞ্চল থাকে, এক এক অঞ্চলের মানুষ তাদের নিজেদের ভাষাটাকে নিজেদের মতো করে উচ্চারণ করে। তো এই উচ্চারণের যে একটা সংমিশ্রণ বা ভাষার যে একটা ভিন্নতা তৈরি হয়, যেই ভাষা তখন গড়ে ওঠে, তখন তাকে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলে। যেমন এই যে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কথার ভিন্নতার ফলে যে সকল ভাষা গড়ে উঠতে দেখা যায়, সে সকল ভাষাকে আঞ্চলিক ভাষা বা
উপভাষা বলা হয়। তো আজকের ক্লাসটাকে আমি মোটামুটি একটু ছোট করেছি, কারণ আসলে লম্বা ক্লাস দেখতে যে অনেকেই বিরক্ত হন বা এত বড় ক্লাস অনেকেই টেনে টেনে দেখেন। তো আশা করি একসাথে বেশি কিছু পড়ানোর থেকে আমরা যদি অল্প অল্প করে শিখি, তাহলে আমরা অল্প হলেও অনেক কিছুই আসলে জানতে পারবো, কারণ বিন্দু বিন্দু জলকণাই সাগর গড়ে ওঠে। তাই আশা করি আপনাদের ক্লাস, আজকে এই ক্লাসটি আপনারা যদি দেখেন, দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর এই ক্লাসে যারা যারা এই ক্লাসটি দেখবেন, আশা করি তাদেরকে অনেক উপকার হবে। আসলে প্রত্যেকটা বই অনেক বিস্তারিতভাবে দেওয়া এবং অনেক কঠিন ভাষা ব্যবহার করেছে, আমি একদমই তা করিনি। এই প্রত্যেকটা বিষয়কে আমি অনেক সহজ ভাষায় নিজের মতো করে ছোট করে আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে বুঝালাম। আশা করি আপনারা অল্প একটু হলেও উপকৃত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। এবং নিজের পড়াশোনার চাপের কারণে আমি এই কয়দিন বিসিএস এর ক্লাস দেওয়ার কথা থাকলেও দিতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি নিয়মিত বিসিএস এর ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যে আমার আরো দুটো ক্লাস রয়েছে এই বিসিএস নিয়ে, এই দুইটা ক্লাস দেখতে চাইলে উপরে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করতে পারেন, অথবা এরপরে আমি লিংক দিয়ে দিব, সেই লিংকে ক্লিক করলে আপনারা ক্লাস দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।